আপনার মতো চরিত্রহীন লোককে শুধু ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। কথাগুলো বলেই অনু ঘর থেকে বের হয়ে যায়। নির্ঝর আর সিমি দুজনেই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগের ঘটনা। সিঁড়ির সামনে অনু দাঁড়িয়ে আছে। নির্ঝরের হাত পায়ে ব্যান্ডেজ দেখার অনুর খুব ইচ্ছে করছে একবার নির্ঝরের কাছে এগিয়ে যেতে, কিন্তু নির্ঝরকে ওই মেয়েটা আর নির্ঝরের মা এমনভাবে ঘিরে রেখেছে যে অনু চাইলেও যেতে পারছে না। কেমন একটা সংকোচবোধ কাজ করছে। নির্ঝর মেয়েটির হাতে ভর করে উঠে দাঁড়ায়, এরপর এগিয়ে আসে সিঁড়ির দিকে। অনু ভাবছিল নির্ঝর হয়তো তার কাছে এগিয়ে আসছে, কিন্তু একই কাণ্ড। নির্ঝর সেই নতুন মেয়ের হাত ধরে ঘরে চলে গেল। অনুর দিকে একবারও তাকালো না। তার ঠিক পাশে যে একজন প্রাণী তার দিকে কৌতূহল দৃষ্টিতে অপেক্ষা করছে, সেদিকে নির্ঝরের কোনো খেয়ালই নেই। নির্ঝর দিব্য ঘরে চলে গেল। অনু পেছনে পেছনে ঘরে চলে গেল। কি সর্বনাশ, ঘরের দরজাও বন্ধ করে রেখেছে। রাগে অনুর গা জ্বলছে। প্রথম দিনই বুঝেছিলাম এই লোকের চরিত্রে সমস্যা রয়েছে, না হলে কেউ প্রথম দিনই নিজের বউকে জোর করে। অনু গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে দরজা ধাক্কা লাগালো। অনু বলতে লাগলো, এই যে চরিত্রবান স্বামী, একবার দরজাটা খুলুন, আমিও দেখি আপনার ভালোবাসার বাহার। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। অনুও দরজা ধাক্কিয়ে যাচ্ছে। লাঠিজাটা কিছুই বাকি রাখেনি। পারলে তো কখন দরজা ভেঙে ফেলতো। অনু আবারও বলে উঠল, কি হলো, ভিতরে কি এমন লীলা খেলা চলছে যে দরজা বন্ধ করতে হবে? অনু বারবার দরজা ধাক্কাচ্ছে। একটু পর সিমি দরজা খুলে দেয়। সিমি হলো সেই মেয়েটি। অনু রাগী দৃষ্টিতে সিমিকে এক পলক দেখে নেয়। না, মুখটা খুব চেনা চেনা লাগছে, যেন কোথাও দেখেছি, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। সিমি অনুকে দেখে মুচকি হাসি দিয়ে জানতে চায়, কেমন আছো মিসেস চৌধুরী? অনু সিমির কথার উত্তর না দিয়ে সিমিকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তারপর ভেতরে চলে যায়। অনু নির্ঝরকে কথাগুলো বলে ধমধম করে বেরিয়ে আসে ঘরের বাহিরে। তারপর ছুটে চলে গেল ছাদে। আজকে জোছনার রাত। অনুর বড্ড ইচ্ছে ছিল বরের সাথে জোছনা বিলাস করবে। বর মানে তো সায়ন, কিন্তু অনু হাউমাউ করে কেঁদে দেয়। অনু ইচ্ছে মতো কান্না করছে, কিন্তু কার জন্য কান্না করছে? সে সায়নের জন্য নাকি সেই 2 দিনের স্বামীর জন্য? উত্তরটা অনু নিজেও জানে না, কিন্তু সে প্রচন্ড কান্না করছে। একটু পরে কেউ একজন ধীর পায়ে অনুর দিকে এগিয়ে আসে। অনুর কাঁধে হাত রাখতে অনু বেশ ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয়। লোকটি আর কেউ নয়, সে হলো নির্ঝর। নির্ঝর বলল, কি হলো, ভয় পেলে বুঝি? নির্ঝর অনুর দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। অনু নির্ঝরের দিকে তাকিয়ে ভেঙচি কেটে দেয়। অনু তখন বলল, তাহলে শেষ হলো আপনার লীলা খেলা? নির্ঝর তখন বলল, কি বলছো এইসব? অনু তখন বলল, বন্ধ দরজার পিছনে কি হয় তা আর আমাকে বুঝাতে হবে না। নির্ঝর তখন বলল, অনু তুমি যেমনটা ভাবছো বিষয়টা তেমন নয়। অনু তখন বলল, চুপ করুন, আপনার চরিত্র সম্পর্কে আমাকে বুঝাতে আসবেন না। নির্ঝর অনুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। অনুর চোখে মুখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছে। নির্ঝর তখন বলে উঠল, অনু তোমার কি হিংসে হচ্ছে? অনু তখন বলল, একদমই না। নির্ঝর তখন বলল, তাহলে তো ভালো। অনু তখন বলল, আপনি যার সাথে খুশি তার সাথেই করুন, আমার জন্য তো সায়ন। কথাটা বলতে নির্ঝর সাথে সাথে তার একটা আঙ্গুল দিয়ে অনুর ঠোঁটজোড়া বন্ধ করে দেয়। নির্ঝর তখন বলতে লাগে, জানো অনু, আজ পূর্ণিমা। যেদিন তোমায় আমি প্রথম দেখেছিলাম সেদিনও পূর্ণিমা ছিল। সময়টা ছিল রাতের শেষ দিকে। সবে পূর্ব আকাশে সূর্য উঠেছিল। আমি সমুদ্রের পাড়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছিলাম। হঠাৎ চোখ যায় সমুদ্রের ঢেউয়ের দিকে। একটা মহৎসকন্যা ঢেউয়ের সাথে আমার দিকে ভেসে আসছিল। কৌতূহল আটকাতে না পেরে আমিও ছুটে গেলাম সেই মহৎসকন্যার কাছে। তখন সে সমুদ্রের পাড়ে উবু হয়ে পড়েছিল। আমি কাছে গিয়ে মুখটা ঘুরিয়ে নিতে দেখতে পেলাম এটা সত্যি সত্যি একটা মহৎসকন্যা। তার সারা শরীর ধবধবে সাদা, ঠিক রূপকথার গল্পে যেমনটা হয়। অনু বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। কৌতূহল চেপে রাখতে না পেরে অনু বলে ওঠে, ওটা কি সত্যি মহৎসকন্যা ছিল? নির্ঝর ধীর পায়ে অনুর একদম কাছে চলে আসে। এক হাতে অনুকে চেপে ধরে বুকের সাথে, তারপর কপালে একটা গভীর চুমু এঁকে দেয়। নির্ঝর তখন বলল, সত্যি ওটা একটা জীবন্ত মহৎসকন্যা ছিল অনু। অনুর কেমন কেমন যেন লাগছে। নির্ঝর আবার সিমি নামের মেয়েটির সাথে পরকীয়ায় জড়ালো না তো? বলা যায় না। লোকটার তো আবার চরিত্রের সমস্যা রয়েছে। ছাদ থেকে ঘরে ফিরে বিছানার একপাশে পা ঝুলিয়ে বসে আছে অনু। নির্ঝরের কোনো খবর নেই। সে সিমি নামের মেয়ের সাথে দেখা করতে গেছে সিমির ঘরে। মেয়েটি নাকি এই বাড়িতেই থাকবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর নির্ঝর ঘরে ফিরে অনু একই ভঙ্গিতে বসে আছে। নির্ঝর অনুর দিকে একবার তাকিয়ে
চোখ নামিয়ে নেয় আর বলে, কি হলো, ঘুমাবে না? অনু একবার নির্জরের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নির্জর তখন বলল, কি হলো? অনু তখন বলল, দেখুন মিস্টার চৌধুরী, আমি যেমন আপনার কোনো বিষয়ে নাক গলাচ্ছি না, ঠিক তেমনই আপনিও আমার কোনো বিষয় নিয়ে নাক গলাবেন না, বুঝতে পারছেন? নির্জর তখন বলল, মানে? অনু তো তেলে বেগুনে জ্বলে উঠল আর বলল, ঢং, এতক্ষণে যেখানে ছিলেন সেইখানে থাকুন, শুধু শুধু এখানে কেন এলেন? এলেনই যখন আমাকে নিয়ে পড়লেন কেন? নির্জর বলল, ও আচ্ছা ঠিক আছে। অনু বলল, মানে? নির্জর উঠে গিয়ে দরজার কাছে চলে যায়। অনু রেগে ফুলে আসছে। তখন অনু আবার বলে উঠল, মিস্টার চৌধুরী, আপনি সত্যি একজন চরিত্রহীন মানুষ। আপনার যদি ওই মেয়ের সাথে বিশেষ কিছু ছিল তাহলে শুধু শুধু আমাকে সায়নের থেকে আলাদা করলেন কেন? নির্জর ধপ করে দরজাটা বন্ধ করে দেয়। তারপর অনুর কাছে এগিয়ে এসে অনুর হাতের কবজি ধরে টেনে তোলে। আর নির্জর বলে উঠে, সবসময় সায়ন সায়ন করো কেন? লজ্জা করে না অন্যের বউ হয়ে পরপুরুষের নাম নিতে? অনু তখন বলল, না, করে না, কারণ আমি কোনোদিনও আপনাকে। কথার মাঝখানে অনু কেঁদে দেয়। নির্জর অনুর হাত ছেড়ে দিয়ে বারান্দায় হাঁটা ধরে। আজকাল অনুকে নিয়ে নির্জর বড্ড ধন্দে আছে। নির্জরের ধারণা ছিল অনু হয়তো একটু একটু করে নির্জরের কাছে আসবে, ভালোও হয়তো বাসবে, কিন্তু যতদিন যাচ্ছে হিতে বিপরীত হচ্ছে। সায়ন নামটা যেন কেউ অনুর হৃদয়ে একবারে খোদাই করে লিখে দিয়েছে। নির্জর একটা সিগারেট ধরায়, তারপর ডুব দেয় অতীতে। সেই দিন ছিল শুক্রবার। নির্জর যখন বইয়ের চান্স পেল তখন এই দীর্ঘ অ্যাডমিশন নামক জার্নির ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য পাড়ি জমায় সমুদ্র সৈকতে। নির্জর একাই ঘোরাঘুরি করতে ভালোবাসতো। সমুদ্র বরাবরই নির্জরের বড্ড প্রিয় ছিল। সেই দিন নির্জর সূর্যোদয় দেখার জন্য সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছে। তখনও আলোয় তেমন ছড়ায়নি, তবে সূর্য মামা পূর্ব আকাশের ওঠার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ নির্জরের চোখ যায় দূরে, অনেক দূরে একটা কিছু ঢেউয়ে ভেসে যাচ্ছে। কাছে যেতে দেখে একটা মেয়ে পানিতে বেশ নেকানি চুবানি খেয়ে বালির উপর পড়ে রয়েছে। তখন আকাশে সূর্য উঠতে শুরু করেছে। নির্জর মেয়েটির মুখের উপর দেখে চুল সরাতেই সূর্যের আলো সরাসরি মেয়েটির মুখের উপর পড়েছে। কি আশ্চর্য, এই যেন কোনো এক মায়াবিনী, না না, হয়তো কোনো এক মহৎস কন্যা, নয়তো জলপরি, হয়তো পথ ভুল করে কিনারায় উঠে এসেছে। মেয়েটিকে প্রথম দেখি নির্জরের বুকের বাঁ পাশটা ধক করে উঠে। জীবনের প্রথম ভালো লাগা, হয়তো ভালোবাসা। নির্জর মেয়েটির নাকে হাত দিয়ে দেখে মেয়েটি বেঁচে আছে। আশেপাশে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই। তাহলে কি মেয়েটি একাই এসেছিল সমুদ্রে? হতে পারে, এত ভাবার সময় নেই। তারপর ঝটপট কোলে তুলে নেয়, মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে দেয়। তখন অবশ্য তার জ্ঞান ছিল না। বেশ কিছুক্ষণ পর নির্জর মেয়েটির কেবিন থেকে একটু বেরিয়ে যায় ডাক্তারের খোঁজে। তখন অবশ্য মেয়েটি বেঘরে ঘুমাচ্ছে। বাহির থেকে ফিরে এসে মেয়েটিকে আর দেখা যায়নি নির্জরের। কোথায় সে? গোটা হাসপাতাল খুঁজেও পায়নি নির্জর। সে নাকি জ্ঞান ফিরতেই কোথাও চলে গিয়েছে। তারপর গোটা সমুদ্র সৈকত খুঁজেও মেয়েটিকে কোনো খোঁজ খবর পায়নি নির্জর। সেই মেয়েটি ছিল আজকের অনু। নির্জর মুচকি হেসে সিগারেটটা ফেলে দিয়ে হাঁটা ধরে ঘরের দিকে। এদিকে অনু গুটিসুটি মেরে আধ শোয়া হয়ে বিছানায় শুয়ে আছে। নির্জর অনুর পাশে মেঝেতে হাঁটু গেটে বসে পড়ে। তারপর অনুর গলায় নাক ঢুকিয়ে দেয়। সেই দিন নির্জর ভেবেছিল মেয়েটি হয়তো ক্ষণিকের জন্য তার বুকের বাঁ পাশটায় এক তীর বেঁধে দিয়ে গিয়েছে। সেই তীরে ক্ষতবিক্ষত হয়েছিল নির্জরের হৃদয়। নির্জর তখন হাড়ে হাড়ে বুঝে গিয়েছিল ভালো লাগা কি। এটা কি শুধুই ভালো লাগা নাকি ভালোবাসা কি জানি না, তবে সেই দিনের সেই মেয়েটি যে নির্জরের রাতের ঘুম হারা। তারপর বেশ কিছুদিন নির্জরের ভালোই কেটেছে। তবে সেই এক মুহূর্তে অনু নির্জরের হৃদয়ে যে জায়গাটা করে নিয়েছে তা নির্জর বেশ বুঝতে পেরেছে। আচ্ছা, এভাবেও কি ভালোবাসা হয়? হয়তো হয় বলেই তো এত কিছুর পরেও অনুকে নির্জর পেয়েছে। নির্জরের গরম নিঃশ্বাস বারবার অনুর চোখে মুখে পড়ছে। অনুর ঘুম ভেঙে যায়। সাথে সাথে অনু লাফিয়ে নির্জরকে জড়সড় ধাক্কা মেরে দেয়। নির্জর ঢাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। তখন অনু বলে উঠে, আপনাকে না আমার কাছে আসতে বারণ করেছি? নির্জর চুপ করে অনুর দিকে তাকিয়ে আছে। অনু তখন আবার বলে উঠল, শুনুন, ভুল করে যদি আমার কাছে আসার চেষ্টা করেন আমার চেয়ে খারাপ কেউ হবে না। নির্জর এখনো সেই একই ভঙ্গিতে বসে আছে। অনুর দিকে তাকিয়ে নির্জর বলতে শুরু করে, জানো অনু, সায়ন তোমাকে চায়, খুব করে চায়, তবু ও তোমাকে ভালোবাসে না। ও শুধু তোমাকে চায়, তবে ভালোবাসে না। কথাগুলো বলে নির্জর দাঁড়িয়ে যায়। অনু অবাক চোখে নির্জরের দিকে তাকিয়ে আছে।
অনুর চোখ যায় নির্ঝরের হাতের দিকে। নির্ঝরের যে হাতটায় ব্যান্ডেজ করা ছিল সেই হাত থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। অনু কোনো রকম বিছানা থেকে উঠে নির্ঝরের কাছে গিয়ে নির্ঝরের হাতটা ধরতেই নির্ঝর হাতটা সরিয়ে নেয়। অনু তখন বলল, দেখুন নির্ঝর, আপনার হাত দিয়ে রক্ত পড়ছে। নির্ঝর তখন বলল, পড়ুক, তাতে তোমার কি? অনু তখন বলল, কিছুই না, তবে আমি এতটা অমানবিক না আপনার মতো। নির্ঝর তখন বলল, কি? অনু তখন বলল, চুপ করুন। অনু দ্রুত গিয়ে নির্ঝরের হাতে আবার ব্যান্ডেজ করিয়ে দেয়। এরকম সময় হঠাৎ নির্ঝরের ফোনটা বেজে ওঠে। অনু উঠে গিয়ে ফোনের কাছে যেতেই দেখে ফোনের স্ক্রিনে সায়ন নামটা স্পষ্ট দেখা যাচ্ছে। সায়নের নাম্বারটা, এই নাম্বারটা কি ভোলা যায়? অনু কাফা হাতে ফোনটা কানে ধরতেই অপর পাশ থেকে সায়নের গলা। বেশ উত্তেজিত লাগছে সায়নকে। ওপাশ থেকে সায়নের গলা, হ্যালো নির্ঝর। আর অনু কাপা কাপা গলায় বলল, হ্যালো হ্যালো। অনুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এতদিন পর সে। ওপাশ থেকে সায়ন আবার বলে উঠল, শুনতে পারছিস না? আমি সায়ন বলছি নির্ঝর। এবার আর অনু চুপ করে থাকতে পারেনি, একেবারে হুম হুম করে কেঁদে দেয়। নির্ঝর অবাক চোখে অনুর দিকে তাকিয়ে আছে। অনু কান্না করছে। অনু স্পষ্ট স্বরে বলে উঠল, শান তুমি? আমি অনু। নির্ঝর অনুর মুখে শান নামটা শোনা মাত্রই উঠে গিয়ে মুচড়ে অনুর কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। অনু এখনো কান্না করছে। নির্ঝরের হাত থেকে বারবার ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে সে। কান্না করতে করতে মেঝেতে বসে পড়ে অনু। নির্ঝর অসহায় দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। অনু আবার কি যেন মনে করে উঠে দাঁড়ায় আর নির্ঝরের কলার চেপে ধরে আর বলে উঠে, আপনি সায়ানকে কি করেছিলেন মিস্টার চৌধুরী? আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বামীর ছায়া গল্পের পার্ট নাম্বার 4 কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন। আর এখন থেকে সাজিদ অলওয়েজ অন ফায়ার চ্যানেলে স্বামীর ছায়া পুরো গল্পটা কন্টিনিউ করা হবে। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমি গল্প কন্টিনিউ করতে পারি নাই, তবে ইনশাআল্লাহ আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আবার আপনাদেরকে ভালো ভালো গল্প উপহার দেব। আর স্বামীর ছায়া গল্পের পার্ট 3 কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে পার্ট 1 আর পার্ট 2 কোথায়। সেটা হচ্ছে যে আমি ডিসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, সেইখানে গেলে আপনারা বাকি গল্পটুকু দেখতে পারবেন। আর হ্যাঁ, সেই চ্যানেলটির নাম হলো রেদওয়ান অলওয়েজ অন ফায়ার। আপনারা ওই চ্যানেলে স্বামীর ছায়া গল্পের প্রথমটুকু দেখতে পারবেন। আর এখন থেকে সম্পূর্ণ গল্পটা সাজিদ অলওয়েজ অন ফায়ার এই চ্যানেলটিতে কন্টিনিউ করা হবে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে গল্প পেতে। আর এই গল্পের নেক্সট পার্ট কি আপনারা চান? যদি চান তাহলে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, অনেকদিন পর গল্প দিলাম, সো আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এই গল্পের যদি আপনারা নেক্সট পার্টটা চান তাহলে 100 কমেন্ট আর 1000 লাইক কমপ্লিট করে দিয়েন। আর হ্যাঁ, নেক্সট পার্ট কখন চান ওইটা তাড়াতাড়ি কমেন্ট করে জানান, তাহলে আপনাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আর যতক্ষণ পর্যন্ত না ভিডিও আসছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।